দেশের ১১ সরকারি প্রতিষ্ঠানে দলীয় নিয়োগের অভিযোগ, ভালো চোখে দেখছেন না প্রশাসনের কর্মকর্তারা। বাড়ানো হলো ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, চলতি মাস থেকেই কার্যকর বলছে মন্ত্রণালয়। বাতিলের ৪৬ দিন পর লাইসেন্স ফেরত পেল আদ্দিন হসপিটাল, ৩ শর্ত জুড়ে দিল সরকার। গুনে গুনে ঘুষের টাকা নিলেন ভূমি কর্মকর্তা, ভাইরাল হতেই সাময়িক বরখাস্ত করলেন উপজেলা প্রশাসক। সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি চুপ্পুর বিচার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, সংবিধানেই রয়েছে সুরক্ষা বলছেন আইনজীবীরা। দেশের ১১টি সরকারি প্রতিষ্ঠান, বোর্ড ও কর্পোরেশনের শীর্ষ পদে ১ বছরের জন্য ক্ষমতাসীন দল বিএনপির নেতাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। একসঙ্গে এত সংখ্যক রাজনৈতিক নেতাকে সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগ দেওয়া বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল নিয়োগ পেয়েছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান পদে দলের সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে দলের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওকুল ইসলাম নিয়োগ পেয়েছেন। এছাড়া বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন এবং বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। আরও রয়েছে বাংলাদেশ ওভারসিট এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হককে নিয়োগ দেওয়া হয়। জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক পদে নিয়োগ পেয়েছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান। এছাড়াও বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান পদে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান পদে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে ১ বছরের জন্য দায়িত্ব পেয়েছেন শামসুল আলম। তিনি এর আগে নির্বাচন কমিশন সচিবালয় থেকে অবসরে যান। বিএনপির নেতা ও প্রশাসনের বিভিন্ন মহলে কথা বলে জানা গেছে, বিগত সরকারের সময়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এসব নেতারা অনেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কেউ মনোনয়ন পাননি, কাউকে দলের সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয়েছে। এখন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে শীর্ষ পদে বসিয়ে তাদেরকে মূল্যায়ন করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে রাজনীতিবিদদের নিয়োগ ভালো চোখে দেখছেন না প্রশাসনের কর্মকর্তারা। তাদের মতে এতে তবদির ও দলীয়করণ বাড়বে। তাছাড়া এই রাজনীতিবিদদের জবাবদিহি কিভাবে হবে তা নিয়েও প্রশ্ন রেখেছেন কর্মকর্তারা। সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে রাজনীতিবিদদের নিয়োগ ভালো উদাহরণ নয় বলেও মনে করছেন প্রশাসনের কর্মকর্তারা। সোমবার দেশের জাতীয় দৈনিকের একটি প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ। ৭১-এর বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ও বিভিন্ন আর্থিক অনুদান বৃদ্ধি করেছে সরকার। সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। নতুন ভাতা ও অনুদান ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে। নতুন হার অনুযায়ী বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা মাসিক ৩০,০০০ টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবধারীরা ২৫,০০০ টাকা সম্মানী ভাতা পাবেন। এছাড়া উৎসব ভাতা ১০,০০০ টাকা, মহান বিজয় দিবস উপলক্ষে ৫,০০০ টাকা এবং বাংলা নববর্ষের ২,০০০ টাকা দেওয়া হবে। শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার মাসিক ২৩,০০০ টাকা সম্মানী ভাতা, ২,০০০ টাকা চিকিৎসা ভাতা, ৫,০০০ টাকা খাদ্য ভাতা, ২৩,০০০ টাকা উৎসব ভাতা এবং বাংলা নববর্ষ উপলক্ষে ২,০০০ টাকা অনুদান পাবে।
যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধাদের অক্ষমতার মাত্রা অনুযায়ী 4 শ্রেণীতে ভাতা নির্ধারণ করা হয়েছে। ক শ্রেণী মাসিক 30,000 টাকা, খ শ্রেণী 28,000 টাকা, গ শ্রেণী 23,000 টাকা এবং ঘ শ্রেণী 20,000 টাকা সম্মানী ভাতা পাবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন 2018 এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যেই ভাতা ও অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ। 3 শর্তে রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স ফেরত দিল সরকার। রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা 2 শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। শর্তগুলো হলো, প্রচলিত আইন যথাযথভাবে মেনে চলা, লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত চিকিৎসক নিয়োগ সম্পূর্ণ করা এবং ভবিষ্যতে কোনো শর্ত লঙ্ঘন হলে সরকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে সতর্ক করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, গত 19 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে কার্যক্রম পুনর্বহাল করা হয়েছে। এর আগে গত 19 জুলাই 6 নবজাতক মৃত্যুর ঘটনায় আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছিল সরকার। তবে পরবর্তী তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসে লাইসেন্স পুনর্বহাল করল কর্তৃপক্ষ। ইনশাআল্লাহ 2 সপ্তাহ ক্লোজ করবে না, কারণ স্যার খুব দ্রুত কাজ করবে। এভাবেই মুখে মৃদু হাসি নিয়ে গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা ইমরান শেখ। এ সময় সামনে বসে থাকা ব্যক্তির ধারণ করা 50 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে অভিযুক্ত ইমরান হোসেনকে বলতে শোনা যায়, আজকে রাতে আবেদন হয়ে যাবে, সামনে রোববার জমাও হয়ে যাবে, স্যার যত তাড়াতাড়ি শুনানি দেবে ইনশাল্লাহ 2 সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। তবে ভিডিওতে ঘুষ প্রদানকারী ব্যক্তির পরিচয় অস্পষ্ট থাকায় তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিও চলাকালীন অভিযুক্তের কণ্ঠে ইঙ্গিত করে আক্ষেপের সুরে তাকে বলতে শোনা যায়, উনিও 40তম বিসিএস, আমিও 40তম বিসিএস, উনার কপাল ভালো, উনি ক্যাডার হয়েছেন আর আমি নন ক্যাডার হয়েছি। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সাতৈর খ ইউনিয়ন ভূমি অফিসের ওই কর্মকর্তাকে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে জেলা প্রশাসকের এক জরুরি আদেশে রোববার রাতেই সাময়িক বরখাস্ত করা হয়। ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইমরান শেখ দাবি করেন, এটি ঘুষের টাকা নয়, এটি ধারের টাকা। অনেক মানুষ আমার কাছ থেকে টাকা ধার নেয় আবার ফেরত দিয়ে দেয়, এটি সেই ধারের টাকা ফেরত নেওয়ার সময়কার ভিডিও। তবে তিনি টাকা ফেরত দেওয়া ব্যক্তির নাম পরিচয় জানাতে রাজি হননি। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। আওয়ামী লীগ সরকারের আমলে 2023 সালের 24শে এপ্রিল শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এর 1 বছর পর 2024 সালের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলেও তিনি রাষ্ট্রপতি পদেই বহাল ছিলেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিনের মেয়াদ 2028 সালের এপ্রিল মাস পর্যন্ত, কিন্তু দায়িত্ব শেষ হওয়ার প্রায় 2 বছর আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। পদত্যাগের পরপরই বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে। কিন্তু বাংলাদেশের বিদ্যমান সংবিধানের 51 অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায়মুক্তির বিষয়ে বলা আছে, সংবিধানের 51 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মূলত 2 ধরনের সুরক্ষা পান। প্রথমত, দায়িত্ব পালনকালে কাজের দায়মুক্তি, অর্থাৎ দায়িত্ব পালনের সময় কোনো কাজ করে থাকলে অথবা না করলে তার জন্য আদালতে জবাবদিহি করতে হবে না। দ্বিতীয়ত, কার্যভারকালে ফৌজদারি সুরক্ষা, অর্থাৎ রাষ্ট্রপতি থাকাকালে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের বা চালু রাখা যাবে না, তাকে গ্রেপ্তার বা কারাবাসের পরোয়ানাও জারি করা যাবে না। আইনজীবী ও সংবিধান বিশ্লেষক কাজী জাহেদ ইকবাল বলেন, শপথ গ্রহণ থেকে পদত্যাগ পর্যন্ত ওনার কোনো কাজকে চ্যালেঞ্জ করা যাবে না, না ফৌজদারি না রিট কিংবা অন্য কোনো অভিযোগ আনা যাবে না, এমনকি জুলাইয়ের ঘটনায় তার বিরুদ্ধে কোনো অভিযোগও আনা যাবে না। সংবিধানের এই অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে সেই সুযোগ দেওয়া হয়েছে, যেটি মোহাম্মদ শাহাবুদ্দিনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যে কারণে সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন, যেহেতু রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, সে কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।
তবে সংবিধান বিশেষজ্ঞ কারো কারো মতে যদি রাষ্ট্রপতিকে তার পদ থেকে অভিশংসন করা হতো সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকত। সংবিধানের 52 নং অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যায়। এই অনুচ্ছেদের 2 ধারায় বলা আছে, কোনো অভিযোগ তদন্তের জন্য সংসদ কর্তৃক নিযুক্ত বা আখ্যায়িত কোনো আদালত, ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষের নিকট সংসদ রাষ্ট্রপতির আচরণ গোচর করিতে পারিবেন। আইনজীবী হাসনাত কায়ুম বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অভিশংসন হওয়ার মতো অপরাধ করেছেন। বর্তমান সরকার তাকে অভিশংসন থেকে রক্ষা করেছে, তাকে ক্লিন শিট দিয়েছে। যদি তাকে অভিশংসন করা হতো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকত। তবে তাদের দুইজনই বলছেন, রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার আগে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। এফ ইউ আহমেদ, ইত্তেফাক নিউজ।